সংশোধিত শ্রম আইন কার্যকরে বৈদেশিক বিনিয়োগ কমার আশঙ্কা বিজিএমইএর। চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধি অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগ বাড়ছে না, ইকোনমিক সামিটের শেষ দিনে বললেন তথ্য উপদেষ্টা। সব ক্ষেত্রেই রয়ে গেছে আঞ্চলিক বৈষম্য। এবং নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও মূল্য আকাশছোঁয়া, বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। দাম না পাওয়ার অভিযোগ জেলেদের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংশোধিত নতুন শ্রম আইন কার্যকর হলে দেশে বৈদেশিক বিনিয়োগ কমবে, রফতানি ক্ষতিগ্রস্ত হবে ও শিল্প খাতে অস্থিরতা তৈরি হবে, এমন আশঙ্কা জানিয়ে সংশোধিত শ্রম আইন 2025 পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। দুপুরে বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক মাশুল বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যায়িত করেন। জানান, গত 1 বছরে দেশ 258টি কারখানা বন্ধ হয়েছে। শ্রমিক অধিকারের দাবিতে আন্দোলনের জেরে বারবার উৎপাদন বন্ধ হয়েছে তৈরি পোশাক খাতে। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। গেল বছরের অচলাবস্থা কাটিয়ে যখন স্থিতিশীল হতে শুরু করেছে শিল্প খাত, ঠিক তখনই মাত্র 20 জন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগের সিদ্ধান্তে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, এমন সতর্ক বার্তা এসেছে ব্যবসায়িক সংগঠনগুলোর কাছ থেকে। বাংলাদেশ যদি এমন অযৌক্তিক শ্রম আইন কার্যকর করে তাহলে বৈদেশিক বিনিয়োগ কমবে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, শিল্পে অস্থিরতা তৈরি হবে। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে একসঙ্গে 41% মাশুল বাড়ানোর সিদ্ধান্তেও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, এতে প্রতিযোগিতা হারাবে রফতানি বাণিজ্য। তারা যদি এফিশিয়েন্ট হয়, তারা তো অলরেডি এই আনএফিশিয়েন্ট পরিস্থিতিতে যদি 2,000 কোটি টাকা প্রফিট করতে পারে, তাহলে তো আরো অনেক বেশি প্রফিট করতে পারবে। তারপরেও কেন 41%? উচ্চ সুদহার, জ্বালানি সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার জন্যই যখন ব্যবসায় ব্যয় বাড়ছে, তখন কোনো বাণিজ্য চুক্তি ছাড়াই এলডিসি গ্রাজুয়েশন দেশকে আরো চাপে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করছে ব্যবসায়ীরা। কার প্ররোচনায় বা কার কারণে কর্মকর্তা কর্মচারী শব্দ দুইটা ঢুকলো, এটা আমাদের জানা দরকার। কোনো বাণিজ্য সংগঠন বলছে না যে এটাকে বাদ দিতে হবে, আমরা গ্র্যাজুয়েটেড হতে চাই না। কেউ বলছে না 5 বছর, 3 বছর ন্যূনতম। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিল্প খাতে স্থিতিশীলতা আনতে হলে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেই নীতি নির্ধারণ করা জরুরি। বা অর্থের বিনিময়ে কোনো মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগ বাড়ছে না, মানুষের অধিকার আটকে আছে ক্ষমতা আর আমলাতন্ত্রের কঠিন চক্রে। মঙ্গলবার ইকোনমিক সামিট 2025-এর শেষ দিনে এসব মন্তব্য উঠে আসে সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ ও অর্থনীতিবিদদের কণ্ঠে। তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ সব ক্ষেত্রেই এখনো আঞ্চলিক বৈষম্য রয়ে গেছে। দেশের ব্যবসার প্রসারে অন্তরায় হিসেবে আমলাতান্ত্রিক জটিলতা রয়ে গেছে দীর্ঘদিন ধরেই, যার পেছনে রয়েছে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা। এই জটিলতা কমানোর তাগিদ উঠে এলো ইকোনমিক সামিট 2025-এর শেষ দিনে। আয়োজনে যোগ দেন রাজনীতিবিদরা, বলেন মানুষের অধিকার আটকে আছে কঠিন চক্রে। Talked about strengthening local governance and talked about a system which is very similar to civic assemblies, যেখানে লোকাল পর্যায়ে মানুষজন তাদের যে পলিসিগুলো তাদের লাইফে এফেক্ট করে, সেই জায়গায় they will have a voice. অর্থনীতিতে কেন বিনিয়োগ খরা, এমন প্রসঙ্গ উঠে এলো আয়োজনে। তথ্য উপদেষ্টা বলেন, সবাই আছেন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায়। বাংলাদেশে ক্রাইসিসগুলো আসলে মিটিগেট করার দায়িত্ব কার হাতে যাওয়া দরকার, এটা আসলে আমাদের স্টেট আকারে অথবা আমরা স্টেট ম্যান আকারে আমাদেরকে ডিল করা উচিত। আমাদেরকে এই বিষয়টা নিয়ে আসা উচিত যে এটা কি এই মিলিটারি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কর্পোরেশন ঠিক করবে, নাকি পলিটিক্যাল লিডাররা যারা রিয়েলি জনগণের প্রতিনিধিত্ব করেন তারা ঠিক করবে। অনুষ্ঠানে সিপিডি নির্বাহী পরিচালক বলেন, উন্নয়ন টেকসই করতে হলে দূর করতে হবে দারিদ্র্য ও অসঙ্গতি। এই বৈষম্যটা আসলে এটা শুধুমাত্র একটা অর্থনৈতিক সমস্যা না, এটা একটা সামাজিক গণতান্ত্রিক একটা সমস্যা, এবং এটা যেটা বললাম যে টেকসই উন্নয়নের জন্য একটা বড় বাধা হয়েছে, কারণ এটা একটা কাঠামোগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনুষ্ঠানের শেষ অংশে জুলাই আন্দোলন ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে লেখা বই অগ্নিঝরা বর্ষার মোড়ক উন্মোচন করা হয়।
মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার 2025। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী কেন্দ্রে 3 দিন ব্যাপী বৃহৎ আন্তর্জাতিক এ মেলার আয়োজন করছে ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব। সংগঠনের সভাপতি জানান, এবার পাকিস্তান, নেপাল ও ভুটান সহ 12টি দেশের পর্যটন সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ ফি 50 টাকা হলেও শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ উন্মুক্ত। এবার মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। 2050 সাল নাগাদ দেশের প্রতি 5 জনের একজন 60 বছরের বেশি বয়সে পৌঁছাবে, সংখ্যায় যা 3.5 কোটির বেশি। বিপুল সংখ্যক বয়োজ্যেষ্ঠ এই জনগোষ্ঠীর সুরক্ষায় সরকার, বেসরকারি খাত ও এনজিওগুলোকে এখন থেকেই কাজ করতে হবে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এডিবি ও আয়াত এডুকেশন আয়োজিত আলোচনায় এসব বিষয় উঠে আসে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক সুরক্ষায় সরকারকে বিনিয়োগ বাড়াতে হবে, সেই সাথে উন্নয়ন সহযোগীদেরও এগিয়ে আসতে হবে। বৃদ্ধ বয়সীদের সেবার কেয়ার গিভার সেবাকে আরও বিস্তৃত করতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেয়ার তাগিদ দেন বক্তারা। সেই সাথে বিপুল তরুণ জনগোষ্ঠীর উৎপাদনশীলতা বাড়াতে শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ উঠে আসে আলোচনায়। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার পাশাপাশি দেশের বাজারে চাহিদা হ্রাস পাওয়ায় আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে এবার প্রতি ভরিতে সর্বোচ্চ 3,674 টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী ভালো মানের 22 ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে 2,04,283 টাকায়। নতুন এই দাম 28 অক্টোবর থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে গত রবিবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল সংগঠনটি। নতুন দামে 22 ক্যারেট স্বর্ণের ভরি 2,04,283 টাকা, 21 ক্যারেট 1,94,999 টাকা, 18 ক্যারেট 1,67,145 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে 1,38,842 টাকায়। মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। এছাড়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে, তবে উভয় বাজারে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে ডিএসইতে 2টি সূচকের মান কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স 2 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,084 পয়েন্টে। সূচক কমলেও এদিন ডিএসইতে লেনদেন 57 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 134টির, কমেছে 199টির এবং অপরিবর্তিত রয়েছে 66টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই 75 পয়েন্ট কমেছে, তবে লেনদেন প্রায় 18 কোটি টাকা বেড়েছে। নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দামে তেমন প্রভাব পড়েনি। ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত। এদিকে আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগ জেলেদের, তবে ইলিশের মৌসুম না হওয়ায় সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। খোকন কর্মকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরসহ নদ নদীগুলোতে ইলিশ আহরণে নেমেছেন জেলেরা। ইতিমধ্যে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড়েছে ইলিশ ভর্তি 13টি শিপিং বোট। জেলেদের অভিযোগ, যেখানে মাছ বেচা বিক্রি হতো প্রতিমন 20 থেকে 25,000 টাকা, বর্তমানে ব্যবসায়ীরা দাম হাঁকাচ্ছেন 8 থেকে 10,000 টাকা। এতে বিপাকে পড়েছেন তারা। মাছ পাইছি বেশি দামের জন্য আসছিলাম চাঁদপুরে, আইসা অনেকগুলা তেলপুরে আসছি, আইসা কিন্তু দাম পাই নাই। অনেকগুলো বোট এখানে চাপছে, আইসা দেখি আমাদের মানে অনেক লস, যা বলা যায় না, অনেক লস। আর কি করবো, আইসা তো পড়ছি, এখন বিক্রি করে হইলেও যাই। এখন মনে করেন আমাকে যে পরিস্থিতি, এবার কেমন আঙ্গ কান্দন ছাড়া আর উপায় নেই। ব্যবসায়ীদের দাবি, ঘাটে সরবরাহকৃত অধিকাংশ মাছ নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, লক্ষ্মীপুর সহ বিভিন্ন অঞ্চলের। আকার ভেদে হাফ কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম 800 থেকে 1000, 700 থেকে 800 গ্রামের দাম 1200 থেকে 1500 টাকা, 1 কেজি ওজনের দাম 2000 টাকা এবং 1 কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়। চট্টগ্রাম এবং হাতিয়া নামার যে সাইডগুলো আছে সাগরের, এখান থেকে যথেষ্ট পরিমাণ মাছ আসছে এবং এই মাছগুলা সব আকারে একটু ছোট। আর চাঁদপুরের যে রূপালী ইলিশটা,
সেটা এখনো তুলনামূলকভাবে অনেক কম। তবে মৌসুম না হওয়ায় ইলিশের আমদানি বাড়ার সম্ভাবনা নেই বলে জানান মৎস্য ও বণিক সমিতির এই নেতা। সামনে বাড়ার তেমন সম্ভাবনা নাই, সিজন শেষ পর্যায়ে রূপালী ইলিশ তো গত 2-3 মাস যা হওয়ার হইবে আর কি, এখন সামনে একটু কম হবে। আর পানি শুকিয়ে গেছে না, মাছ নিচের দিকে নামে গেছে। ইলিশের দাম নাগালের মধ্যে আনার দাবি ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজবাড়ীর পদ্মার চরাঞ্চল জুড়ে মুড়ি কাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত কৃষক। তবে জমির খাজনা, পেঁয়াজের বীজ, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। এতে লাভ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্য চিত্রে রিপোর্ট। প্রচণ্ড রোদ উপেক্ষা করে পদ্মার চরের উঁচু জমিতে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করছে কৃষক। একটু লাভের আশায় রাজবাড়ীর প্রতিটি চর ও উঁচু জমিতে এভাবেই মুড়ি কাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত কৃষক। তবে কৃষকের অভিযোগ, জমির খাজনা, পেঁয়াজের বীজ, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে দ্বিগুণ। ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় হতাশ কৃষক। জমির দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, খালি বর্তমান পেঁয়াজের দামটাই কম, তাছাড়া সবকিছুরই দাম বেশি। 2000 টাকা করে বেচার পারলে হলে খরচ উঠবি, তাছাড়া তো খরচ উঠবি না। সার ওষুধের দাম বেশি, পরিতের দাম বেশি। তবে ডিলাররা বলছেন, চাহিদা অনুযায়ী ভর্তুকির সার না পাওয়ায় অতিরিক্ত দামে ক্রয় করতে হচ্ছে। যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ আসলে যদি সরবরাহ হয় তাহলে অসুবিধার কিছুই না। বেশি দামে আমরা বিক্রি করি না, সময় তো করা লাগে, ধরেন বাড়িতে টুকটাক জানিয়ে কভার করা লাগে। একজনের কাছে যেমন আমার থেকে আরেকজনের কাছে যাবো, জেলার কাছে তো 2টা বেশি নিবি। সার সংকটের কথা স্বীকার করেন এই কৃষি কর্মকর্তা। চাহিদাপত্র দিয়ে থাকে বছরের শুরুতে, সেই অনুযায়ী যদি আসলে বরাদ্দটা আসতো, আমাদের বরাদ্দ তার থেকে কম আসে। যেটা আসে সেটা আমরা ডিলারদের নন ইউরিয়া সার যেটা আসে সেটা ডিডি অফিস থেকে বিভাজন করে দেয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় 5000 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। এবার প্রায় 30,000 কর্পোরেট কর্মীকে ছাঁটাই করা হতে পারে, যা কোম্পানির মোট কর্পোরেট কর্মীর প্রায় 10%। সিএনএন জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি এবং মার্কিন শ্রমবাজারে মন্দার লক্ষণ দেখা দেওয়ায় অ্যামাজন এই কঠিন সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 2023 সালেও সংস্থাটি বিশ্ব অর্থনীতির ধীরগতির কারণ দেখিয়ে 27,000 কর্মী ছাঁটাই করেছিল। এই নতুন ছাঁটাইয়ের খবরে প্রযুক্তি খাতে কর্মীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।